সালাম আলাইকুম বন্ধুরা। তো প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম তামাদি আইনের বেসিক জিনিসপত্রগুলো নিয়ে। আজকে আলোচনা করব আমরা 3, 4 এবং 5 এই তিনটা সেকশন নিয়ে। তামাদি আইনের মধ্যে এই তিনটা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই সিরিজটা আমরা বেয়ারেক ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে চাচ্ছেন চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। সাতকাহন অ্যাডভোকেসি আপনাদের জন্য চলমান আছে। তো দেখেন, আমাদের পার্ট 1 আমরা শেষ করেছি, এখন চলে এসেছি আমরা পার্ট 2 থেকে। যদিও পার্ট 2 আমাদের 3 থেকে নিয়ে আমাদের 11 পর্যন্ত আলোচনা করে, আজকের আলোচনার বিষয় থাকবে শুধুমাত্র আমাদের 3, 4 এবং 5। এই তিনটা সবসময় একসাথে পড়বেন, না হলে আপনি বুঝতে পারবেন না। তো আমরা 3 নাম্বার সেকশনে যদি হেডিংটা দেখি, সেখানে আমাদেরকে বলতেছে যে ডিসমিসাল অফ সুট অ্যাকসেপ্টা, মানে আমরা যে মামলাগুলো দায়ের করি এগুলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ মামলা হোক, আপিল হোক, দরখাস্ত হোক, যদি আমরা কি করি, ইনস্টিটিউট করি অ্যাকসেপ্টটা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন। তো মূলত হেডিংটা আমরা মনে রাখি যে তামাদি দোষে মামলা খারিজ। তো এখানে মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে 4 নাম্বার সেকশন থেকে 25 নাম্বার সেকশন পর্যন্ত যেটা পড়ব, এই সেকশনগুলোতে বিভিন্ন রকম ভাবে তামাদি আমাদের বাড়ে কমে নানা প্রকার ক্যালকুলেশন আছে। এই 4 থেকে 25-এ ক্যালকুলেশন আমরা করব। 25-এ ক্যালকুলেশন করার পরে আমাদের তামাদির যে একটা শিডিউল দেওয়া আছে, যেখানে 183টা বিভিন্ন প্রকার কি দেওয়া আছে, ফার্স্ট শিডিউল যেটাকে আমরা বলি। তাহলে 4 থেকে 25-এ ক্যালকুলেশন করার পরে আমরা ওই যে শিডিউল মোতাবেক যে সময়সীমা পাচ্ছি, 1 বছর, 2 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছরের, ওই সময়সীমাটা আর 4 থেকে 25-এ ক্যালকুলেশন করার পরে, এর পরেও যদি কি করে কোনো ব্যক্তি এভরি সুট ইনস্টিটিউট, কেউ যদি কোনো প্রকার সুট দায়ের করে, আপিল পিপার্ড মানে হচ্ছে আপিল যদি কেউ কি করে দায়ের করে, আর অ্যাপ্লিকেশন মেড কেউ যদি কোনো দরখাস্ত করে, আফটার পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব দেয়ার বাই ফার্স্ট শিডিউল শেল বি ডিসমিস। এই শব্দটা গুরুত্বপূর্ণ, যে অবশ্যই অবশ্যই খারিজ হবে। অলদো, যদিও কি করা হয়েছে যে লিমিটেশন হ্যাজ নট বিন সেট আপ এজ এ ডিফেন্স, যদিও বিবাদী লিমিটেশনটাকে তার আত্মরক্ষার জন্য ব্যবহার করে নাই, মানে আপত্তি তুলে নাই। তাহলে এই টোটাল সেকশনটা কার জন্য? আদালতে বিচারকের জন্য। আপনি যখন পড়বেন নিজেকে বিচারকের মতো চিন্তা করে এই সেকশনটা বুঝেন, যে যখনই আপনার কাছে কোনো একটা দরখাস্ত আসলো, কোনো প্রকার আপনার কাছে একটা আর্জি আসলো, কোনো প্রকার আপনার কাছে একটা আপিল আসলো, আপনার দায়িত্ব হচ্ছে আপনি দেখবেন যে তামাদির শিডিউল মোতাবেক তামাদিটা করতো, আর উনি 4 থেকে 25-এ কোনো ক্যালকুলেশন করে সময় সেটা কমিয়ে বা বাড়িয়েছে কিনা। ওই দুটো হওয়ার পরে যদি দেখেন এটা তামাদির পরে এসেছে, তাহলে শেল বি ডিসমিসড, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? ডিসমিস করে দিতে হবে। অলদো, যদিও বিবাদী এ বিষয়ে কোনো আপত্তি করে নাই, যদিও এটা দেওয়ানি মামলা। নর্মালি আদালতে যেটা হয়, বাদী বিবাদী যদি এগ্রি থাকে আদালত কোনো আপত্তি করে না, কিন্তু 3 ধারা বলে যে না, আপনি সেটা ডিসমিস করে দিবেন। তো এখন এইখানে ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যার ক্ষেত্রে যেটা বলতেছে, ব্যাখ্যা মূলত 3টা কথা বলে। এখন যেহেতু এখানে একটা কড়াকড়ি, যে সময় মতো দায়ের না করলে মামলাটা খারিজ হবে, তাহলে একটা মামলা কখন দায়ের হয়েছে বলে আমরা ধরে নিব। তো এখানে তারা বলতেছে যে অর্ডিনারি কেস, সাধারণভাবে যখন আপনি আদালতের যে প্রপার অফিসার আছে তার কাছে প্লেইনটা আর্জিটা যখন সাবমিট করবেন, এই প্রপার অফিসারকে আমরা বলতে পারি বিচারক অথবা সেরেস্তাদার, যে আদালতে যার কাছে দায়ের করা হয়। যে দিনে আপনি তার কাছে দিয়ে দিলেন, ওইটা এখন তার দেখার বিষয়। আপনি মামলার নাম্বার পান বা না পান কোনো সমস্যা নাই, আপনার মামলা দায়ের হয়ে গেছে। তাহলে ওই দিন হচ্ছে আপনার কাট অফ, যে আপনি দিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় আরেকটা বলতেছে যে গরিবের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের যারা আদালতে কোর্ট ফি দিতে পারে না, অথবা নির্দিষ্ট কোর্ট ফি বলেন অথবা যে আনুপাতিক কোর্ট ফি দিতে পারে না, তারা ওই আর্জির সাথে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি যথাযথ কোর্ট ফি দিতে পারবো না, আমার মামলাটা আদালত যাতে দায়ের করে। ওই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম ডিসাইড হয়। তো এইরকম ক্ষেত্রে বলতেছে যে যেই দিন উনি অ্যাপ্লিকেশনটা দিলেন গরিব হিসাবে মামলা দায়ের করার জন্য, ওই দিনে আমরা ধরে নিব মামলাটা দায়ের হয়ে গেছে, যদিও দরখাস্তটা ডিসাইড হয়েছে 3 মাস, 4 মাস, 6 মাস লাগুক। সর্বশেষ যেটা বলতেছে যে যখন কোনো কোম্পানি আদালতের আদেশে কি হয়, ওয়াইন্ড আপ হয়, মানে বন্ধ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায় বলতে পারি আমরা, তখন দেউলিয়া আদালত, হাইকোর্ট কি করে, একজন অফিসিয়াল লিকুইডেটর ঠিক করে দেয়, যে অবসয়ক ঠিক করে দেয়, যে যিনি কোম্পানির লাইবিলিটি অ্যাসেটগুলো দেখবেন।
তো একজন ব্যক্তি যে ওই কোম্পানির কাছে টাকা পয়সা পাবে সে সর্বপ্রথম ওই লিকুইডেটরের কাছে যেদিন অ্যাপ্লিকেশনটা দিচ্ছে আমরা ধরে নিব ওই দিনই মামলা দায়ের হয়েছে। যদি তারা 5 বছর 10 বছর সময় নেয় ক্যালকুলেশন করতে, পরে যদি মামলা দায়ের করার প্রয়োজন পড়ে তখন আমরা ধরে নিব যে ওই দিনই তো উনি মামলাটা দায়ের করছেন। তাহলে 3 ধারার মূল বিষয়বস্তুটাকে যখন আপনি যদি সামারি করেন, 3 ধারা আদালতের জন্য বাধ্যতামূলক, বাদী বিবাদী এগ্রি হয়ে সময়টা বাড়াইতে পারে না, বিচারক অবশ্যই সেটা খারিজ করবেন। আর এখানে 3টা কথা বলা আছে, যেই দিন আপনি প্রপার অফিসারের কাছে দিলেন, গরিব হিসাবে অ্যাপ্লিকেশন করলেন, অফিসিয়াল লিকুইডেটরের কাছে আপনার ক্লেমটা সাবমিট করলেন কোম্পানির বিরুদ্ধে, সেদিনই আপনার মামলাটা দায়ের হয়ে গেছে। এখন এতটুকু যদি আপনার বুঝেন, আপনার বোঝাটা আধুরা থেকে যাবে। তখন 5 ধারা গেলে আর একটু ক্লারিফিকেশন পাবেন, সাথেই থাকেন। তো 5 ধারা যাওয়ার আগে 4 ধারা মাঝখান দিয়ে আসছে। এখন ধরেন যে আপনাকে 1 বছরের সময়সীমা আছে, এখন আপনি প্রথম দিন যাবেন না শেষ দিন যাবেন এটা আপনার বিষয়। এখন শেষ দিন হয়ে গেল আপনার শুক্রবার, শেষ দিন আদালত বন্ধ, তখন কি করবেন? তো এই জন্য বলতেছে হোয়ার কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ার, যদি শেষ দিনে আদালত বন্ধ থাকে। তো এইটা আমাদের যে কোনো স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। যে আদালত যদি বন্ধ থাকে তাহলে আমরা পরের যেই দিন আদালত রিওপেন হবে, মানে পুনরায় খুলবে, ওই দিন মামলাটা সাবমিট করতে পারবো। অর্থাৎ আপনার তামাদি ছিল শুক্রবারে শেষ হচ্ছে, এখন শুক্রবার আদালত বন্ধ, শনিবারও বন্ধ, আপনি যদি রবিবারে যদি সাবমিট করেন তাহলে ধরে নিব ইন টাইম হয়েছে, কোনো সমস্যা নাই। আর এইখানে একটা আদালতের রায় যেটা বারবারই আসে, যে যদি বিচারক ছুটিতে থাকে তাহলে ওই দিনটা আইনগতভাবে ওই আদালত বন্ধ বলে আমরা ধরে নিব। আর এই ব্যতিক্রমী রায় আসলে হয়তো এটাও বাতিল হবে, তবে এখন পর্যন্ত এটাই কার্যকর, যে ওই বিচারক যদি ছুটিতে থাকে তাহলে ওই দিনটা ওই আদালত বন্ধ বলে আমরা ধরে নিব। এখন চলে আসি 3 ধারার ব্যতিক্রম আলোচনা করা আছে 5 ধারায়, যে এত কঠোর হইলে কিভাবে হবে, শেষ দিনেই যাইতে হবে, বা সময় মতো না গেলে মামলা দায়ের করা যাবে না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, প্রাকৃতিক কারণ থাকতে পারে, সেদের ক্ষেত্রে কি হবে? তো এই জন্য 5 ধারা বলতেছে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। তো হেডিংটা গুরুত্বপূর্ণ, এক্সটেনশন মানে বর্ধিত করা। এই ধারার কয়েকটা নাম আছে, এক্সটেনশন অফ পিরিয়ড, এটা ছাড়া এই ধারাকে বলি যে আমরা সাফিসিয়েন্ট কজ, অর্থাৎ উপযুক্ত কারণ। এই যে উপযুক্ত কারণ, সাফিসিয়েন্ট কজ, অথবা কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ, এই অনেকগুলো নামে অবহিত করা হয়। এই 5 ধারার ভিতরে যাওয়ার আগে এক জিনিসটা মনে রাখবেন, 3 ধারা আমরা পড়ে আসছি, মামলা হোক, আপিল হোক, দরখাস্ত হোক, বিচারক খারিজ করবে। এই 5 ধারা এখানে 5টা কথা বলে, আপনি সহজে মনে রাখবেন 2টা জিনিস ছাড়া, দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারির অ্যাপ্লিকেশন, এই 2টা ছাড়া বাকি সকল অ্যাপ্লিকেশনে বিচারকের কাছে যদি আপনি উপযুক্ত কারণ এক্সপ্লেইন করতে পারেন, উনি যদি সন্তুষ্ট হন তাইলে চাইলে উনি সময়টা বর্ধিত করে দিতে পারেন, অর্থাৎ 3 ধারার ব্যতিক্রম। এখন আসি যে 5 ধারা আসলে কোন জিনিসটা বলছে। তো সর্বপ্রথম বলতেছে যে যে কোনো আপিল করার ক্ষেত্রে, যেহেতু আপিলের সময়সীমা কম কম থাকে, আপিল ফর রিভিশন, যে কোনো রিভিশন করার ক্ষেত্রে, ফর এ রিভিউ অফ জাজমেন্ট, যে কোনো প্রকার রিভিউর ক্ষেত্রে, তাহলে আপিল, রিভিশন, রিভিউ 3টা আমরা পাইলাম। অর লিভ টু আপিল, আপিলের দরখাস্তের ক্ষেত্রে, আপিল শোনার দরখাস্ত অনুমতির ক্ষেত্রে, অর এনি আদার অ্যাপ্লিকেশন টু হুইচ দিস সেকশন মে বি মেড applicable by or under any enactment of the time being enforced may be admitted, অর্থাৎ অন্য কোনো আইনের অন্য কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন, এটা সময় শেষ হয়ে যাওয়ার পরেও আদালত গ্রহণ করতে পারে যদি স্যাটিসফাই করা যায় দ্যাট হি হ্যাড সাফিসিয়েন্ট কজ, আপনার উপযুক্ত কারণ ছিল। তাহলে টোটাল ইংরেজিটা মনে রাখার দরকার নাই, কি হইলো, আপিল হইলো, রিভিশন হইলো, রিভিউ হইলো, লিভ টু আপিল হইলো, আর আদার অ্যাপ্লিকেশন। উপযুক্ত কারণ থাকলে সময়টা বর্ধিত হতে পারে। এখানে এক্সপ্লেনেশনে অতটা বুঝার মতো কিছু দেওয়া নাই, বলতেছে যে এই উপযুক্ত কারণ বলতে আমরা কি বুঝতে পারি। বলতেছে যে যিনি আপিলকারী অথবা যিনি অ্যাপ্লিকেশনকারী, উনি যদি মিসলিড হন, বিভ্রান্ত হন হাইকোর্টের আদেশ, প্র্যাকটিস এবং জাজমেন্ট দ্বারা ক্যালকুলেশন করতে নানা প্রকার কারণে, তাহলে এইটা একটা উপযুক্ত কারণ হতে পারে। তবে এর বাইরেও আমরা ধরে নিই আইনজীবী অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলো হঠাৎ করে, এরকম কারণগুলোকেও একটা উপযুক্ত কারণ ধরা হয়। তাহলে আমরা এই যদি এখন 3, 4 এবং 5, এই 3টা যদি একসাথে কম্বাইন করি,
তিন ধারায় বলে যে তামাদি আইনের শিডিউলে যে জিনিসটা আছে সেই মোতাবেক আমরা জিনিসটা কিন্তু করতে পারবো। তো চলুন আমরা এটা আরেকটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। তিন ধারাটা আদালতের জন্য বাধ্যতামূলক, উনি মামলাটা খারিজ অবশ্যই অবশ্যই করবেন, কেউ আপত্তি করুক বা না করুক। কোনটা কোনটা করবেন এখন দুইটা কম্বাইন করে আমরা পড়ে নেই। দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারির অ্যাপ্লিকেশন বিচারক খারিজ অবশ্যই অবশ্যই করবেন। বাকি অন্যান্যগুলা কোনগুলা? আপিল, রিভিউ, রিভিশন, অ্যাপ্লিকেশন ফর লিভ টু আপিল, আদার অ্যাপ্লিকেশন 5 ধারা অনুযায়ী উপযুক্ত কারণ থাকলে উনি বর্ধিত করতে পারেন। আর 4 নাম্বার হচ্ছে শেষ দিন যদি আদালত বন্ধ থাকে তাইলে পরবর্তী যেই দিন খুলবে ওই দিন আমরা মামলাটা দায়ের করতে পারবো। তাহলে এই 3, 4, 5 আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার আপনার কথা না। অবশ্যই অবশ্যই আপনি এই ক্ষেত্রে উপকৃত হবেন যদি এইভাবে ইন ডিটেইলে পড়েন। পরবর্তী ভিডিওটা আমরা 6, 7, 8 এই 3টা সেকশনও একই সাথে পড়তে হয়, ওই 3টা সেকশন আমরা দেখব। আর যারাই দ্রুত এই 7টা সাবজেক্ট শেষ করতে চাচ্ছেন, সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।